প্রধান উপদেষ্টা আসলে কি মিন করতে চেয়েছেন, নাকি এটি আসলে কোনো ধরনের ইঙ্গিত রাজনৈতিক দলগুলোর প্রতি? দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা আছেন, দিন যত যাচ্ছে ওনার কথা, ওনার কমিটমেন্ট, এর যে গুরুত্ব কমতে কমতে এখন রিভার্স হয়ে গেছে। তিনি বিদেশে যাচ্ছেন, মিটিং করছেন, ডাকছেন, বৈঠক ডাকছেন, সবাই আনাকুম জানাকুম যাচ্ছেন আসছেন, কিন্তু ওখান থেকে কোনো ফল বেরোচ্ছে না এবং ওখান থেকে কোনো আশাবাদ হচ্ছে না, রেজাল্ট ওরিয়েন্ট হচ্ছে না। এমনকি দেখুন, এত রাগঢাক করে এত টাকা খরচ করে রাষ্ট্রের এই সময়টাতে বিশাল একটা আয়োজন হলো এই জুলাই সনদ স্বাক্ষরের, কিন্তু এখন পর্যন্ত আমরা যেভাবে বিশ্লেষণ করি এটা স্বাক্ষর করার ফলে এ জাতির কী উপকার হলো এবং আগামীতে কী উপকার হবে আর কার কী ক্ষতি হলো, আওয়ামী লীগের কী, এটার ফলে আওয়ামী লীগের কী ক্ষতি হবে আর সরকারের কী উপকার হবে, আপনি এটার সারা দিন 130 পিপা নস্যি নিয়ে যদি সবাই বসে 100 বছর গবেষণা করেন, আপনি 2টা পয়েন্ট বের করতে পারবেন না, একটা পয়েন্ট বের করতে পারবেন না। এটার ফলে খালি বলতে পারবেন যে অনেকগুলো কাগজ নষ্ট হয়েছে, কলম নষ্ট হয়েছে, আর ওখানে বসে বসে যারা নিজেদের টাকা খরচ করে গেছে, রূপরেখা না হলে কাগজ ছাড়া তো আর কিছু রাইট। তো এখন এই দিক থেকে যেটা হলো যে আমাদের খুব বাস্তবতায় ফিরে আসতে হবে, সবাইকে সত্য কথা বলতে হবে। এখানে ম্যাটিকুলাস ডিজাইন, আন্দোলনের মাস্টার মাইন্ড, যে বিভিন্ন কথাগুলো ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছে, এসব ন্যারেটিভ আসলে সত্য নয়। মূল ব্যাপারটা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে পুঞ্জীবিত ক্ষোভ ছিল, যে ক্ষোভগুলো এখন বর্তমান সরকারের বিরুদ্ধে আছে, সেই ক্ষোভগুলো বহির্প্রকাশের একটা সুযোগ খুঁজছিল সবাই, এবং ওটা ঠিক জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের 4 তারিখের মধ্যে ব্রাস্ট হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। ব্রাস্ট হওয়ার পরে আমরা যাদেরকে দেখেছি বা যাদেরকে পেয়েছি, তারা এই পুরো বিষয়টা, অর্থাৎ যাদেরকে দেখেছি, এটা আমাদের কাছে একটা বিস্ময় ছিল যে এরা আসলো কোত্থেকে, আর যারা সামনে এগিয়ে এসেছেন তারাও চিন্তা করছেন আমরা আসলাম কি করে এখানে, আমি যে প্রধান উপদেষ্টা হলাম, আমি যে উপদেষ্টা হলাম, আমি যে নেতা হলাম, এটা আমি হলাম কি করে, হাউ। এই বিস্ময় তাদের প্রায় 1 মাস 1.5 মাস সময় চলে গেছে শুধুমাত্র এই বিস্ময়ের ধাক্কা কাটাতে। দেন দে স্টার্ট ড্রিমিং। তারপর তারা শুরু করলো স্বপ্ন দেখা। সেই স্বপ্ন কি, ডক্টর মোহাম্মদ চিন্তা করলেন যে আমি তো সেই 1/11-এর ওই সময়টাতে আগের একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলাম, আমি ফেল করেছি। তো এইবার যেহেতু আমি এটা সুযোগ পেয়েছি, লেটস ট্রাই অ্যাগেন, আমি আবার শুরু করি। তখন এই যে দেখেন এনসিপির ধারণা আসলো। এখন আপনি এটাকে যতই বিভিন্ন মোড়কে বোঝার চেষ্টা করেন, কিন্তু এটা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্রেন চাইল্ড ডিজায়ার, এটা বাংলাদেশের একটা তেলাফুকা, সে খুব সহজে বলে দিতে পারবে, মুখস্থ। ফলে কি হচ্ছে, এই পার্টিটার নাম হয়ে গেল কিংস পার্টি। তো কিংস পার্টি হওয়ার কারণে তারা রাজার মতো সুযোগ সুবিধা পেল। সুযোগ সুবিধা পাওয়ার পরে এবং তাদের মুরব্বী হিসাবে, কিংস পার্টির মুরব্বী হিসাবে, পিতা হিসাবে, গার্ডিয়ান হিসাবে, কাস্টোডিয়ান হিসাবে তাদেরকে সমস্ত সাপোর্ট পিছন দিক থেকে দিল জামায়াত ইসলামী বাংলাদেশ। এটাই সত্য, এর বাইরে একটা বিন্দু মিথ্যা নাই। এরপর এভাবে চলতে থাকলো। চলতে থাকার পরে সমস্যা কী হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গেলেন যে এই এনসিপিকে দিয়ে তার অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব নয়, সেফ এক্সিট সম্ভব নয়, এবং এরা আমার স্বপ্নকে বাস্তবায়ন করে আগামীতে সরকার গঠন করে আমাকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বানাবে, এটা শুয়ের পিছন দিয়ে উঠ ঢোকা যতটা কঠিন তার চেয়ে কঠিন। এর চেয়ে কী করা যায়, বেটার গো টু লন্ডন অ্যান্ড ডিসকাস উইথ মিস্টার তারেক রহমান। একেবারে অল অন এ সাডেন উনি ইউ টার্ন নিলেন, যেটা ওনার আগের সিদ্ধান্তের মধ্যে ছিল না। ফলে কী হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা ধীরে ধীরে কমে গেল, অবিশ্বাস তৈরি হয়ে গেল। সেই অবিশ্বাস তৈরি হওয়ার সাথে সাথে আবার কি হলো, এই যে এনসিপিকে যদি আপনি ধরেন পুত্র, জামাতকে যদি বাপ ধরেন বা বাবা ধরেন বা ফাদার ধরেন, জামাতের দাবি অনুযায়ী এদের মধ্যেও বিশ্বাস অবিশ্বাস অনাস্থা সৃষ্টি হয়ে গেল। জামাতের ছোট ছোট যারা নেতা আসেন তারা বলার চেষ্টা করলো আমরাই তো ওদেরকে বানিয়েছি, আমরা ওই সময় আশ্রয় দিয়েছি, টাকা দিয়েছি, অর্থ দিয়েছি, বিত্ত দিয়েছি, লোকবল দিয়েছি, আর ওরা বলে যে না তোমরা কিছুই দাওনি। তো এটা পিতার জন্য, একটা পিতার জন্য এর সাথে অপমান আর কিছু হতে পারে না। যখন সন্তান বলে যে তুমি আমাকে জন্মই দাও নাই, আই এম নট ইউর সান, তো বুঝেন যে সেই পিতার রাগ কী পরিমাণ হয়।